তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ। রায় ঘোষণা করবেন ৭ বিচারপতির বেঞ্চ। সিদ্ধান্ত যাই হোক, এবারের নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। ৫ আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। শেখ হাসিনার রায়ের প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। অজিত দোভালকে ঢাকায় আমন্ত্রণ। এলডিসি উত্তরণে প্রস্তুত নয় দেশ। জাতিসংঘ প্রতিনিধি দলকে বললেন ব্যবসায়ীরা। আগে না জানানো এ প্রশ্ন জাতিসংঘের। উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। রোগ জীবাণুর আতুরঘর ঢাকার সরকারি হাসপাতালের টয়লেট। মাত্র ৩২% ব্যবহারযোগ্য। আইসিডিডিআরবির প্রতিবেদন, অপরিষ্কার আর দুর্গন্ধে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এবং উদ্বোধনের ৩ মাসেও রাজধানীতে আশানুরূপ সাড়া পায়নি র্যাপিড পাস। পাঞ্চ মেশিন জটিলতায় বিড়ম্বনা, ত্রুটি শনাক্তে তৎপর ডিটিসিএ। ভবিষ্যতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করবেন। এর আগে গত ১১ নভেম্বর এ বিষয়ে শুনানি শেষে ২০ নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। শুনানিতে বিএনপি, জামায়াত ও আপিলকারীদের আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে কিভাবে ফিরবে সেই বিষয়টি নিয়েই আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় ঘোষণা করবেন। তবে এটি অনেকটা নির্ধারিতই যে আজকে যে রায় দিবেন দেশের সর্বোচ্চ আদালত, সেই রায়ের আলোকে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে। তবে সেটি কবে থেকে কার্যকর হবে সেই বিষয়টি নিয়ে হয়তো আইনজীবীরা যেটি বলছেন যে হয়তো দেশের সর্বোচ্চ আদালত একটি পর্যবেক্ষণ দেবেন। কারণ যেহেতু এই এখন পর্যন্ত যারা আপিল করেছেন, অর্থাৎ বিএনপি, জামায়াত এবং বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক সহ মোট ৫ জন বিশিষ্ট নাগরিক এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল করেছিলেন এবং তাদের সবগুলো আইনজীবী বা তাদের সবারই আইনজীবী একটি বিষয়ে সাবমিশন রেখেছেন দেশের সর্বোচ্চ আদালতের কাছে যে আগামী নির্বাচনটি অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের অধীনেই নির্বাচনটি হবে। তবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন যদি সংবিধানে ফেরে তবে সেটি কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। এইটিই কিন্তু আইনজীবীরা তাদের শুনানিতে উপস্থাপন করেছেন। তবে এর আগে যখন এই আপিলটি শুনানির জন্য গ্রহণ করেন, অর্থাৎ রিভিউটি যখন দেশের সর্বোচ্চ আদালত মঞ্জুর করেন, তখন সর্বোচ্চ আদালত বলেছিলেন যে তারা এমন একটি রায় দিতে চান যে রায়ে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন সুসংগত হয় সেই বিষয়টি তারা রায়ের আলোকে নিশ্চিত করবেন। এবং এই মোটামুটি 10 দিনের মতো 10 কার্যদিবস শুনানি হয়েছে। উভয় পক্ষের আইনজীবীরা নানা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন কিভাবে একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি ব্যবস্থা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সেটিকে বাতিল করে দিল একটি রায়ের দোহাই দিয়ে। যে রায়টি দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তিনি সংক্ষিপ্ত রায়ে একটি মতামত দিয়েছিলেন। এবিএম খায়রুল হক যখন প্রধান বিচারপতি ছিলেন, তার নেতৃত্বাধীন বেঞ্চ একটি সংক্ষিপ্ত রায় দিয়েছিলেন। সেই সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল যে আগামী 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতে পারে যদি সংসদ মনে করে। কিন্তু এই রায়টি প্রকাশ
প্রকাশের সঙ্গে সঙ্গে অর্থাৎ সংক্ষিপ্ত রায় প্রকাশের সঙ্গে সঙ্গে অনেকটা তড়িঘড়ি করেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী যে বাতিলের যে রায়ের আলোকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে আওয়ামী লীগ এবং বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং এই সংক্ষিপ্ত রায়ের 18 মাস পরেই এবিএম খায়রুল হক পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন, যে রায়ে আসলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী 2 মেয়াদে থাকতে পারে সেই পর্যবেক্ষণটি উল্লেখ করা হয়নি। অর্থাৎ এক্ষেত্রে প্রতারণা করা হয়েছে। সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন সেই রায়টি জাতির সঙ্গে প্রতারণা করেছেন এবিএম খায়রুল হক এবং এটি রাজনৈতিক মোটিভেটেড একটি রায়, অর্থাৎ আওয়ামী লীগের সিদ্ধান্ত রায়ের মাধ্যমে এবিএম খায়রুল হক বাস্তবায়ন করেছেন। সে কারণে এবিএম খায়রুল হকের শাস্তিও দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে মামলাটি রায় ঘোষণার জন্য 1 নম্বর কার্যতালিকায় রয়েছে। 9টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাধারণত এজলাসে বসেন। এরপরই হয়তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরবে কি ফিরবে না সেই বিষয়টি আমরা জানতে পারবো, তখন আপনাদেরকে জানানো হবে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন যুক্ত ছিলেন হাইকোর্ট থেকে। 5 আগস্টের পর প্রথমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। নয়াদিল্লিতে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত দোভাল। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর। বিশ্লেষকদের মতে ঢাকা দিল্লির চলমান সম্পর্ক এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ। 20 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5টি দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মরিশাস এবং শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম অধিবেশনে যোগ দিতে দিল্লি সফর করছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার যাওয়ার কথা থাকলেও একদিন আগেই দিল্লিতে পৌঁছান তিনি। গত বছরের 5 আগস্টের পর প্রথমবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন বিবৃতিতে জানায়, সিএসসির কাজ এবং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই নিরাপত্তা উপদেষ্টার। অজিত দোভালকে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। তবে দ্বিপক্ষীয় কোন কোন বিষয়ে তাদের আলোচনা হয়েছে তা স্পষ্ট করেনি হাই কমিশন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ঢাকা দিল্লির চলমান সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। দেশের যে পরিস্থিতি সেখানে এই ধরনের যদি আলাপ আলোচনা হয় এটা ভালোই হবে মনে করি। আর আউটকাম যাই হোক না কেন বাংলাদেশ তার উদ্বেগের কথা ভারতে জানাবে, ভারতের যদি কিছু বক্তব্য সেটা ভারত বাংলাদেশকে জানাবে। এই দুটো ডায়ালগ চলমান থাকা খুব ভালো। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের অংশগ্রহণে এবছরের 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে ইসি কর্মকর্তাদের এই রিটার্নিং অফিসার করার দাবি জানিয়েছে বিএনপি। আর দল নিরপেক্ষ প্রশাসনের জন্য লটারির মাধ্যমে ডিসি এসপি বদলি চায় জামায়াত। আচরণবিধি মানতে বাধ্য করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। 13টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠকে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সিইসি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, এটা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত, এনসিপি সহ 6টি দলের নেতারা। সংলাপের শুরুতেই বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান। বলেন, রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন, একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো এন্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজেদের দাবি তুলে ধরেন। এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসিএসপি বদলির দাবি জানান নেতারা। এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো। আপনার এই বিধান পড়ে মনে হয় না যে আপনি যে শাস্তিটা আরোপ করতে চাচ্ছেন, কে এই শাস্তি আরোপ করবে এই মর্মে আচরণ বিধিতে থাকা উচিত ছিল। এই আচরণ বিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে
তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদল ঘটনা ঘটেছে, জাতি কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো। বিকেলে বিএনপি গণ অধিকার পরিষদ সহ আরও 6টি দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। এ সময় নিয়মকানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি সহ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে আমন্ত্রণ জানানো নিয়ে সংশয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপন করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। একটি মহল শেখ হাসিনার ফাঁসির রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ তার। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি 36 দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে। যোগ দেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন। আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে। আবু সাইদ যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে নিজের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সকালে লেটস রান উইথ ঢাকা 15 ম্যারাথনে অংশেও নিয়ে এ কথা বলেন তিনি। বলেন, নতুন প্রত্যয় স্বপ্ন নিয়ে কাজ করছে বিএনপি, যা আগামী কয়েকদিনের মধ্যেই তারেক রহমান দেশবাসীর কাছে উপস্থাপন করবেন। এ সময় আগামী নির্বাচনে দলীয় স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান ঢাকা 15 আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এবার জাতিসংঘের প্রতিনিধি দলকে সরাসরি জানালেন ব্যবসায়ীরা। এজন্য মসৃণ উত্তরণ কৌশল এসটিএস বাস্তবায়নে সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করছেন তারা। 5 থেকে 6 বছর সময় বাড়ানোর ব্যাখ্যা শুনে প্রস্তুতি না থাকার বিষয়টি আরও আগে কেন জানানো হয়নি, সেই প্রশ্ন তুলেছে জাতিসংঘ। যদিও সামগ্রিক অর্থনীতির স্বার্থে এলডিসি উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এসএম আরিফিনের রিপোর্ট। আর 1 বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও দীর্ঘদিন ধরেই এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে আসছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এখন ডাবল ডিজিট 14% 15% দিয়ে পৃথিবীর কোথাও নাই। এখানে এনার্জি ক্রাইসিস আছে, এফিসিয়েন্সি এটা ভালো পর্যায়ে না গেলে বিশ্ববাজারে যে আমার যে কম্পিটিটর আছে তাদের সাথে আমি প্রতিযোগিতায় কিন্তু
টিকতে পারবো না। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি সিডিপির পর্যালোচনায় 2018 ও 2021 সালে 2 দফায় এলডিসি উত্তোলনের সব শর্ত পূরণ করে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই অবস্থার মধ্যেই এলডিসি উত্তোলনে বাংলাদেশের প্রস্তুতির খবর জানতে গেল 10 নভেম্বর ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল। 4 দিনের সফরের প্রথম দিনেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় মসৃণ উত্তোলন কৌশল এসটিএস বাস্তবায়নে সরকারি সহযোগিতায় ঘাটতি রয়েছে। মার্কিন বাড়তি শুল্ক চাপের মধ্যে অন্য দেশ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে বিপদে পড়বে বাংলাদেশ। জাতিসংঘের দলটার কাছে আহ্বান জানিয়েছি যে আমাদেরকে 5-6 বছরের একটা এক্সটেনশন দেওয়া হোক, কারণ আমাদের যে স্মুথ ট্রানজিশনের জন্য আমাদের পোর্ট যেভাবে রেডি থাকা দরকার, নেক্সট স্টেজে ল্যান্ডিং করার পরে আমাদেরকে যদি জিএসপি প্লাস আমাদের ইউরোপের সবচেয়ে বড় মার্কেট সেটাও যদি আমরা পাই, সেখানে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বেশি স্ট্রং করতে হবে। তো সেখানে আমাদের ইউটিলিটি লাইনই নাই, আমাদের এসি জেটগুলো একদমই রেডি না। ব্যবসায়ীদের এমন অবস্থানে প্রস্তুতির ঘাটতির বিষয়ে কেন আগেই জানায়নি বাংলাদেশ, সে বিষয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে বলেও জানান বৈঠকে উপস্থিত থাকা এই ব্যবসায়ী নেতা। তারাও আমাদের গ্র্যাজুয়েশনের এই পর্যায়টা একটু আশ্চর্য যে এতগুলো সুযোগ থাকার পরও আমরা আগে কেন এই গ্র্যাজুয়েশনটা ডিফার করার ব্যাপারে অ্যাপ্লিকেশন করি নাই। তবে আগামী বছরই উত্তরণ চান অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, উত্তরণের ফলে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি, যা শ্রমবাজার সম্প্রসারণ সহ তৈরি পোশাক নির্ভর রপ্তানি বাজারে বহুমুখী পণ্যের হিস্যা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বাংলাদেশের সমস্ত সূচক এত নাজুক অবস্থা যে বাংলাদেশের মর্যাদাটা বৃদ্ধি করা এখন এই মুহূর্তে দরকার। এলডিসি গ্রাজুয়েশন হইলে আপনার অর্থনীতি বাধ্য হবে সে বহুমুখীকরণ করতে। আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যাংক ঋণের সুধার কমানোর মতো নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারকে আমি সম্প্রসারণ করি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সেবা খাতের রপ্তানি আয় বাড়ছে, তবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে উদ্যোক্তারা। ইপিবির পরিসংখ্যান বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। এর কারণ হিসেবে দক্ষতার অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। উত্তরণের সঠিক পরিকল্পনার তাগিদ দিচ্ছেন তারা। গেল অর্থ বছরে 7.5 বিলিয়ন বা $750 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে $690 কোটি $73 লাখ রফতানি আয় আসে সেবা খাত থেকে। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও আগের বছরের তুলনায় এ খাতের আয় বাড়ে প্রায় 4%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে একই ধারায় চলছে চলতি অর্থ বছরও। গেল জুলাই আগস্টে $126 কোটি $10 লাখ রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এসেছে $108 কোটি $71 লাখ, যদিও তা এক বছর আগের তুলনায় প্রায় 7.5% বেশি। খাতভিত্তিক আয়ের তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা খাতের রফতানি আয় হয়েছে $11 কোটি $56 লাখ, বছর ব্যবধানে 14.74%, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে 16.91% কম। এ সময়ে ভ্রমণ সেবা থেকে রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে $7 কোটি $67 লাখ, এক বছর আগের একই সময়ের তুলনায় 22.35% বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কম। সবচেয়ে বেশি $21 কোটি $20 লাখ এসেছে সরকারি পণ্য ও সেবা থেকে। যদিও নেতিবাচক প্রবৃদ্ধির মুখে বছর ব্যবধানে এ খাতের আয় কমেছে 4.40%। নেতিবাচক অবস্থানে পড়েছে পরিবহন সেবা খাত। 2 মাসে $19 কোটি $76 লাখ আয় হলেও এক বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 5.31%। সেবা খাত থেকে কাঙ্ক্ষিত রপ্তানি আয় না আসার পেছনে দক্ষতার অভাবকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে দরকার সঠিক পরিকল্পনা। তরুণ সমাজকে আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ধরনের দক্ষতা তাদের থাকা দরকার সেই দক্ষতা আমরা তাদেরকে তৈরি করতে পারছি না। সুতরাং এটি একটি অন্যতম কারণ, যার কারণে কিন্তু আমাদের সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না। সর্বোচ্চ আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবসায়িক সেবা থেকে রপ্তানি আয় এসেছে $20 কোটি $20 লাখ, বছর ব্যবধানে বেড়েছে 23.14%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সকালে সময় আরো থাকছে। সংস্কারের অভাবে জরাজীর্ণ মোংলা বন্দরের শ্রমিক কলোনি। ঝুঁকিপূর্ণ 25টি ভবনে বাস করছেন 10,000-এরও বেশি শ্রমিক। জোর থাকছেন বহিরাগতরাও। বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা। সরকারি হাসপাতালের টয়লেট যেন নিজেই রোগ জীবাণুর আতুরঘর। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের টয়লেট ব্যবহার অনুপযোগী, অপরিষ্কার আর দুর্গন্ধ তো আছেই, এমনকি পানির ব্যবস্থাও নেই কোনো কোনো টয়লেটে। নিতান্তই বাধ্য হয়ে এসব টয়লেট ব্যবহার করছেন রোগী ও তাদের স্বজনরা।
আইসিডিডিআরবি রিপোর্ট বলছে ঢাকার সরকারি হাসপাতালের মাত্র ৩২% টয়লেট ব্যবহারযোগ্য। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। ওয়াশরুম ময়লা দিয়ে ভরা, উঁচু এরিস, এর ভিতরে ঢোকা যায় না। ওই টয়লেটে সিটকারি আছে। ঢাকার অন্তত 10টি সরকারি হাসপাতাল ঘুরে সময় টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে এমন সব ভয়াবহ চিত্র। বাথরুম সিটকারি নাই, মানুষ বইব কিতে। তেলা পোকা আপনি খাবার খাইতে বইলে পাতের দিকে নিয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি সরকারি একটি হাসপাতালের টয়লেটে। এখানে এক পাশে ময়লার ডাস্টবিন, অন্য পাশে কিলবিল করছে হাজার হাজার পোকামাকড়। এগুলোর মধ্যে কোনটি বিষাক্ত আর কোনটি নির্বিষ বোঝা বড় দায়। টয়লেট নাকি পরিত্যক্ত স্থান তা দেখে বোঝার উপায় নেই। যদিও এসব টয়লেটই প্রতিদিন ব্যবহার করছেন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা। শুধু তাই নয়, বেশিরভাগ টয়লেটে নেই ফ্লাশের ব্যবস্থা। কোনোটার দেয়ালে ফ্লোরে লেগে আছে মলমূত্র, কোথাও জমে আছে ময়লার পানি, কোনোটার আবার ঠিক নেই পানির কলটাও। হাত ধোয়ার জায়গায় দৌড়ে বেড়াচ্ছে তেলাপোকা। টয়লেটের মেঝে, কলের হাতল, লাইটের সুইচ, এমনকি দরজায় জমে আছে ময়লার স্তূপ। এসব টয়লেট ব্যবহারে রোগীরা যেমন আরও নতুন রোগে আক্রান্ত হতে পারেন, তেমনি রোগীর স্বজনরাও আছেন ঝুঁকিতে। এসব কথা বলছেন ব্যবহারকারীরাই। যে নোংরা অবস্থা বাথরুমগুলি, বেসিনগুলি, এখানে আসলে পেশেন্ট তো ভালো হবে দূরের কথা, আরো অসুস্থ হয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। এখানে অনেক গন্ধে যেন থাকাই যায় না। তবে নিজেদের হাসপাতালের টয়লেটের বেহাল দশার কথা নিজেরাই জানেন না অনেক কর্তৃপক্ষ। কেউ বলছেন লোকবল সংকটের কথা, আবার কেউ বা দোষ চাপিয়েছেন ব্যবহারকারীদের উপর। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়ার্ড বয় ক্লিনার যারা কাজ করে এনাদের শর্টেজ আছে। একটা অ্যাপ্রুভাল পেয়েছিও, আমরা সামনে আবার লোক চাইবো এবং এটা আশা করি পাবো। সবাই খালি অন্যের উপর দায়িত্ব চাপাতে পছন্দ করে। আমরা জনগণের কোনো দায়িত্ব নেই, আমাদের সেই সিভিক সেন্স আছে। বাথরুমে গিয়ে আমি কি আমার পরবর্তী জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন পাবে, সেটা কি আমি দায়িত্ব নেই? সরকারি হাসপাতালগুলোর টয়লেটের ভয়াবহ চিত্র উঠে এসেছে 2024 সালের আইসিডিডিআরবির এক গবেষণায়। সেখানে দেখা গেছে ঢাকার সরকারি হাসপাতালগুলোর টয়লেটের 68% মধ্যে 67%ই অপরিচ্ছন্ন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। হাসপাতালের মলমূত্রের সাথে যে জীবাণুগুলো থাকে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়। এটিও কিন্তু বিবেচ্য বিষয়। সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিকভাবেই টয়লেট থাকে লোকচক্ষুর আড়ালে, ফলে সরকারি হাসপাতালের অন্য অবকাঠামোগুলো বরাদ্দের আওতায় পড়লেও টয়লেট বা ওয়াশরুমের কী দশা তা নিয়ে উদাসীন সব পক্ষই। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 3 মাস পেরিয়ে গেলেও প্রচারের অভাবে রাজধানীতে আশানুরূপ সাড়া পাচ্ছে না র্যাপিড পাস। যাত্রীদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে কার্ডের তথ্য রিড করতে পারছে না পাঞ্চ মেশিন। এতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ডিটিসিএ বলছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হবে র্যাপিড পাসে। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। হাতিরঝিলে 1.5 ঘন্টা অপেক্ষার পর 16টি গাড়িতে মাত্র 4 জন যাত্রীর দেখা পেয়েছি আমরা, যারা র্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করেন। র্যাপিড পাস ব্যবহারে অনীহার কারণ হিসেবে সাধারণ যাত্রীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। রয়েছে সঠিকভাবে পাঞ্চ মেশিন কাজ না করার অভিযোগও। লাইনে দাঁড়ানো লাগে না টিকিট কাটার জন্য, কার্ডটা পাঞ্চ করার পরে আমি গাড়িতে উঠে গেলাম। টিকিট নেওয়ার জটিলতা থেকে একটু মুক্তি পাবে মানুষ। আমার স্টুডেন্ট আইডি কার্ড আছে, সো স্টুডেন্টদের জন্য 15 টাকায় কাটা দেয়। রেপিড কার্ডে নাই, রেপিড কার্ডে 20 টাকায় কাটা লাগে। এসএমএস দিলে ডেফিনেটলি ভালো হবে আর কি। মেশিনটা রিচ করতে গেলে অনেক সময় মেশিনটা ধরে না, তো তখন একটু ধাক্কাধাক্কি হয়। মেশিনগুলো যে ডিটিএস থেকে যেখানে দেখাইছে তাদের মারফতে কেনা। যাত্রীর অভিযোগ অনুযায়ী কার্ড পাঞ্চে জটিলতা ও মেশিনের দুর্বলতার প্রমাণও মিলল হাতে নাতেই। রাজুকের ঠিকাদারি প্রতিষ্ঠান এইচআর ট্রান্সপোর্ট এজেন্সির কর্মী জানান, উদ্বোধনের পর থেকে গেল 3 মাসে চক্রাকার বাসে কার্ড ব্যবহারকারীর সংখ্যা খুব একটা বাড়েনি। 5টা-7টা পার ডে যাচ্ছে। আর একটু এটা তো প্রচারের উপরে, প্রচার যত হবে তত সেল হবে। আরো 2-4টা পরিবহনে থাকলে সেই ক্ষেত্রে হয়তো এটা বেশি দেখা যেত। আপাতত বিআরটিসির 10টি বাস ও হাতিরঝিল চক্রাকার বাসে র্যাপিড পাস ব্যবহার করা যাচ্ছে, তবে ওয়াটার বাসে এই সেবা বন্ধ আছে। গ্রাহকের সব অভিযোগ আমলে নিয়ে ত্রুটি শনাক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় ডিটিসিএ। ব্যাপকভাবে চালু করতে হলে এই যে ডিভাইস কানেক্টিভিটির একটা ব্যাপার রয়েছে, ততদিন কিন্তু আপনাকে এটা একটু ব্যয়বহুল এবং
দ্রুত ব্যাপক সম্প্রসারণের পথে বাধা আছে। বাসও তো রেডি নাই যে সেখানে স্থাপন করব। র্যাপিড পাসে আসলে হাব ভাড়া এইটা করতে গেলে এইটা ইটস ভেরি ডিফিকাল্ট। স্টেশন হিসেবে ভাড়া না কেটে কিলোমিটার হিসেবে ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীরা। সেই সঙ্গে ভাড়া পরিশোধের টোকেন ও রিচার্জের প্রমাণ হিসেবে চেয়েছেন SMS নোটিফিকেশন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে পল্লবীতে নাশকতাকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন পুলিশের এক ASI। রাজধানীতে আবারও বাসে আগুন। বুধবার রাত 10টার দিকে বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে সড়কে দাঁড়িয়েছিল ভিক্টর পরিবহনের একটি বাস। সুযোগ বুঝে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটিতে সে সময় কোনো যাত্রী ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাস্ক পরা 3 যুবক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। 3 জন মাস্ক পরা লোক গাড়ির সামনে ছিল, তার কিছুক্ষণ পরে পিছনে আগুন জ্বলছে। এটা লাগানো হয়েছে, কারণ এখানে কোনো লোকজন ছিল না, কোনো কিছু ছিল না। 3টা লোক আসছিল মাস্ক পরে, ওনারা গাড়ির বাম সাইডে কি করছে আমি তো তা দেখি নাই। ওনারা চলে যাওয়ার 2 মিনিট পরে নাকি গাড়িতে আগুন ধরে গিয়েছে। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কারা বাসটিতে আগুন দিয়েছে তার নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার সঠিক কারণ এখনো নির্ণয় করতে পারি নাই। আশেপাশে আমরা সিসি ক্যামেরা কোথায় আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করতেছি এবং প্রকৃত ঘটনা কি আমরা এটা তদন্ত করছি। অন্যদিকে বুধবার রাতে মিরপুরে পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে পুলিশের ASI নুরুল ইসলাম আহত হয়েছেন। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডারের লিকেজে আগুনে 5 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাত 10:30টার দিকে কালিয়াকৈরের রাখালিয়া চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে মোতালেব ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ করার সময় গ্যাস লিকেজ হয়ে পাশের চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ওয়ার্কশপের মালিক, দোকানদার সহ 5 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে 3 জনকে ঢাকায় পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গ্যাসের বোতল এক কাস্টমার লয়েছে ওয়ার্লিং করবার লাগে, ওয়ার্লিং করতে লইছে, ওয়ার্লিংটা বেশি হয়ে গেছে, সেদ হয়ে গেছে গা, গ্যাস চালাতে বাইরে আগুন ধরে গেছে। আগুন ধরে পাশের শ্বাসস্থলের ভিতরে আগুনটা কামাইছে। আমার ছেলে বোয়া ছিল, আমার ছেলের গায়েও লাগছে, দোকানদারের হাতও লাগছে, গায়ে লাগছে, আবার আরেকটা আমাদের 22টা বোয়া ছিল হেয়ারও লাগছে। আমার হাজবেন্ডের অবস্থা বেশি ভালো না, প্রায় 60% পুড়ে গেছে। পা থেকে হাত পুরা চামড়াই হলো ছুলে ফেলাইতেছে। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয়। এ মুহূর্তে নগরীর পতেঙ্গার নেভাল বার্থে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ নৌবাহিনীর নৌ যুদ্ধজাহাজ প্রত্যয়ে। আপনারা জানেন যে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে প্রত্যয় কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের যে নেভাল জেটে এখান থেকে যাত্রা শুরু করবে এবং যাত্রা শুরু করার আগে যে আনুষ্ঠানিকতা তা সম্পন্ন হচ্ছে এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়াল অ্যাডমিরাল মইনুল হাসান কিছুক্ষণ আগে গার্ড অব অনার এবং যারা এই যে রিভিউতে অংশ নেবেন সেই নৌ কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এখানে নৌ কর্মকর্তাদের যারা স্বজনরা আছেন তারা উপস্থিত আছেন। আপনারা জানেন যে এই আন্তর্জাতিক ফ্লিট যে রিভিউ সেটা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে 4 দিন ব্যাপী এবং আজকে যে যাত্রা শুরু করলো আগামী 5 ডিসেম্বর এই প্রত্যয় বাংলাদেশে ফিরে আসবে এবং এই ধরনের আয়োজনে যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক যে নৌ নিরাপত্তা সেটা যেমন বাড়ে তেমনি কিন্তু পারস্পরিক যে আদান প্রদান বিশেষ করে প্রশিক্ষণ মান উন্নয়ন এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পায়। ফলে যে কোনো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর মতো বাহিনী অংশগ্রহণ বাংলাদেশের যে সক্ষমতা দক্ষতা সেটা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যেমন সম্ভব হয় তেমনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে মানব পাচার কিংবা জলদস্যুতা থেকে শুরু করে মানবিক দুর্যোগে যে বাহিনীগুলো যে ধরনের অংশগ্রহণ থাকে সে অংশগ্রহণের
সহযোগিতা এবং পারস্পরিক যে তথ্য আদান প্রদান সেগুলোর সুযোগ হয়। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সামরনীতি অনুযায়ী যে ধরনের অংশগ্রহণ সেটা আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিশেষ করে এই যে প্রত্যয়, সেই প্রত্যয়ের যিনি ক্যাপ্টেন, অধিনায়ক সহ যারা প্রায় অংশগ্রহণ করছেন 150 জন নৌ কর্মকর্তা, তাদের সাথে মতবিনিময় করেছেন এবং তাদেরকে বিদায় জানানোর জন্য এরই মধ্যে কিন্তু যারা স্বজনরা আছেন এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে প্রত্যয় চট্টগ্রাম নেভাল জেটি সেটা ছেড়ে যাবে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। খুলনা অঞ্চলে বাড়ছে শিক্ষা থেকে ঝরে পড়া শিশুর সংখ্যা, বাড়ছে শিশুশ্রম। নিরাপদ পানি ও স্বাস্থ্য ঝুঁকির মতো সূচকগুলোতে উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে সাম্প্রতিক জরিপে। অল্প বয়সেই শ্রমবাজারে যুক্ত হওয়া, নিরাপদ পানি ও হাইজিন সুবিধার সংকট সব মিলিয়ে বড় ধরনের ঝুঁকিতে শিশুদের ভবিষ্যৎ। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল আল মামুন রুবেল। খুলনার বিভিন্ন কারখানায় শিশুদের কাজের এমন চিত্র প্রায়ই দেখা মেলে। যে বয়সে ব্যাগ গুছিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে শুধু কারখানায় নয়, বিভিন্ন কর্মক্ষেত্রে দেখা যায় তাদের। পরিসংখ্যান ব্যুরোর সম্প্রতি প্রকাশিত তথ্য বলছে, পুরো বিভাগ জুড়ে শিশুশ্রমে যুক্ত আছে প্রায় 10% শিশু, যেখানে জাতীয় গড় 9.2%। জরিপ বলছে 7 থেকে 14 বছর বয়সীদের মধ্যে স্কুলে যায় না এমন শিশুর সংখ্যা এই বিভাগে শতকরা 10%। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে পরিস্থিতি উন্নয়নে কাজ করছে তারা। অভিভাবকদের বোঝানো, হোম ভিজিট করা যদি ইরেগুলার হয়, লেখাপড়ার যাতে তারা মনোযোগী হয় সেজন্য মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকদেরকে আমরা হোম ভিজিট বাড়ানোর জন্য আমরা বলেছি। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য ও নিরাপত্তার সূচকেও পিছিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল। সুপেয় পানি বঞ্চিত এই বিভাগের 5.4% শিশু। বেসিক স্যানিটেশন পায় না 21.4% শিশু। দুই ক্ষেত্রেই যা জাতীয় গড়ের চেয়ে বেশি। সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে শিশুদের রক্তে সীসা প্রবেশ নিয়ে। খুলনা বিভাগের 12 থেকে 59 মাস বয়সী 17.8% শিশুর রক্তে সীসার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া গেছে। এই বিভাগের 65% মেয়ের বিয়ে হয়ে যায় 18 বছরের আগেই। সরকারের সঙ্গে সামগ্রিক এসব বিষয়ে উন্নতিতে কাজ করছে ইউনিসেফ। গার্জিয়ান থেকে শুরু করে সবাইকে সচেতন করতে হবে যে তার কুফলটা কি। এর সাথে আপনি চাইল্ড ম্যারেজ লিঙ্কড আপ, এর সাথে আপনার নানা ধরনের অ্যাবিউজমেন্ট যেগুলো হয়ে থাকে, ভায়োলেন্স যেগুলো হয়ে থাকে, জেন্ডার ভায়োলেন্স যেগুলো হয়ে থাকে, এই সকল কিছু কিন্তু নিবিড়ভাবে সম্পৃক্ত এর সাথে। এসব সূচক ইঙ্গিত দেয় খুলনা অঞ্চলের শিশুদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ জরুরি হয়ে পড়েছে। সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করলে খুব অচিরেই হয়তো শিশু শ্রম একেবারেই বাংলাদেশ থেকে মুক্ত হয়ে যাবে। তথ্য অনুযায়ী খুলনায় শিশু মৃত্যুর হার 21%। বিশেষজ্ঞরা মনে করছেন শিশুদের শিক্ষার হার বৃদ্ধিতে শিশুশ্রম বন্ধে উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নিরাপদ পানি নিশ্চিতকরণ ও দারিদ্র্যতা হ্রাসে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ অঞ্চলে শিশুদের উন্নয়ন ও মানব সম্পদ সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আবহাওয়ার পরিবর্তনে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। মেহেরপুর জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগ। অথচ চিকিৎসা নিতে এসে ওষুধ সংকটে ভুগছেন তারা। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেনিয়ামিনের রিপোর্ট। আবহাওয়ার পরিবর্তনে দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। মেহেরপুর জেনারেল হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, বঙ্কালাইটিস, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগী। অথচ গেল 1 মাস ধরে হাসপাতালে ওষুধ সংকটে ভুগছেন তারা। অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ইনজেকশন, স্যালাইন সহ বেশিরভাগ ওষুধ মিলছে না হাসপাতালে। প্রেসক্রিপশনের অধিকাংশ ওষুধই কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এছাড়া সিরিঞ্জ, ক্যানোলা, টেপ সহ অন্যান্য সরঞ্জাম দিয়েও পাওয়া যাচ্ছে না অভিযোগ রোগীর স্বজনদের। নেই জলাতঙ্ক টিকার সংরক্ষণও। ক্যানোলগ দিচ্ছে না, টেপও হসপিটালে থেকে দিচ্ছে না, সেটা লিখে দিচ্ছি, বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। ডাক্তারকে বলিস আমাদের কুষ্টিয়া নিয়ে তার ক্ষমতা নেই, ঢাকায় কিভাবে নেব? মরলে এখানেই মরুক, আমাদের কিছু করার নেই। মারা খুব অসুস্থ, তো ওষুধ সরকার থেকে কিছু দেওয়ার চেষ্টা করেন, তাহলে একটু দেন। বেশি আমাদের কিছু করেন না, আপনি কিনে নিয়ে আসেন। আমরা ওষুধ কিনতে পারছি না, কি করে চলবো।
ওষুধ সংকটের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্সদের। তবে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে যদি পর্যাপ্ত পরিমাণ ওষুধ আসে তাহলে আমাদের সেবা দেওয়াটা অনেক সুবিধা হবে, রোগীদেরও অনেক উপকার হবে। সামগ্রিকভাবে আমাদের হাসপাতালে বর্তমানে ওষুধের ক্রাইসিস চলতেছে। এর মধ্যে সবকিছু আস্তে আস্তে ওষুধের আসা শুরু হয়েছে। আশা করা যায় আগামী 15 দিন বা 1 মাসের মধ্যে মোটামুটি অ্যাভেলেবেল হবে সব ওষুধপত্র। হাসপাতালের তথ্য মতে বর্তমানে দৈনিক গড়ে ভর্তি রোগীর সংখ্যা 400 জনের বেশি, আর বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 1000-এর মতো মানুষ। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয়েছে যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের নির্মাণ কাজ। এতে করে পূর্ণতা পাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, পাশাপাশি এগিয়ে যাবে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবাও। গণপূর্ত বিভাগ জানায় 2028 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দক্ষিণাঞ্চলের চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ চলছে। 2010 সালের আগস্টে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়। এরপর এক যুগেরও বেশি সময় হাসপাতাল বাস্তবায়ন আটকে ছিল। অর্থ বরাদ্দ জটিলতায় বারবার পিছিয়ে যায় প্রকল্পের কার্যক্রম। এ নিয়ে আন্দোলনও গড়ে ওঠে। এরপর গত জুনে শুরু হয় 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ। এতে সন্তুষ্ট মেডিকেলের শিক্ষার্থী ও শিক্ষকরা। মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমাদের মেন জিনিসটা হয় প্র্যাকটিস হওয়া দরকার। তার জন্য আমাদের হসপিটালটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ওয়ার্ডের ক্লাস থাকে হচ্ছে সন্ধ্যায়, রাত 8টা-9টার সময় ক্লাস থাকে, যেখানে পেশেন্টদের আমাদের ডিল করতে হয়। বেঁধে দেওয়া যে সময়, সেই সময়ের মধ্যে মেডিকেল কলেজটি এখানে চালু হবে, এটা আমরা সবাই আশা করছি। 200 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে তারা চিকিৎসা সেবাটি নিচ্ছেন, সেখানে রোগীর চাপ কমে এইখানে আমরা আরো অধিকতর সংখ্যক রোগীকে সেবাদান করতে পারবো। গণপূর্তের কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় 10 তলা বিশিষ্ট 500 শয্যার হাসপাতাল ভবন শিক্ষার্থীদের জন্য 2টি ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য 1টি হোস্টেল, 1টি নার্সিং কলেজ ভবন, 1টি নার্সিং হোস্টেল সহ কর্মকর্তা কর্মচারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। 2028 সালের জুনের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। ব্যয় ধরা হয়েছে 676 কোটি টাকা। সময় সংবাদ, যশোর। সাতক্ষীরায় ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট জৈব সার ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকদের। চাহিদা মতো যোগান দিয়ে লাভবান হচ্ছেন জৈব সার তৈরির উদ্যোক্তারা। নিরাপদ কৃষিপণ্য নিশ্চিতে কৃষকদের পরামর্শ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মোরল আব্দুল মালেক কম্পোস্ট সার উৎপাদন করে ভাগ্য ফিরেছে তার। এলাকার চাষি উদ্যোক্তাদের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন তিনি। প্রথমে নিজ ক্ষেতে ব্যবহারের জন্য বাড়ির আঙিনায় এই জৈব সার উৎপাদন শুরু করলেও তা বেড়ে বর্তমানে হয়েছে 2.5 বিঘা জুড়ে। ভার্মি কম্পোস্ট যখন আমার নিজের ক্ষেতে ব্যবহার করছি তখন ভালো ফসল পাইছি। 14 সাল থেকে শুরু করছি আর পর্যায়ক্রমে এখন এই স্টেজে আসছি। আব্দুল মালিকের সঙ্গে সার উৎপাদনে কাজ করেন 10 জন শ্রমিক। তারা জানান, ভার্মি ও ট্রাইকোলিস্ট কম্পোস্ট জৈব সার তৈরি করে যে পারিশ্রমিক পান তা দিয়ে ভালো মতো মিটছে তাদের সংসার খরচ। যদি টুকার কাজ হয় সেটা করি, কোনটা কিছু তুলানো কাজ হলে কিছু তুলি, ওটা প্যাকেট করা হলে প্যাকেট করি। 6000 টাকা বেতন দেয়, ওভার টাইম করলে আমায় গিয়ে সেটা আলাদা বেতন দেয়। এতে আমাদের সংসারটা ভালোভাবে চলে। কৃষক ও সার ব্যবসায়ীরা জানান, সাতক্ষীরার জৈব সারের গুণগত মান ভালো, চাহিদাও বাড়ছে দিন দিন। ট্রাইকো কম্পোস্টটা হলো বাণিজ্যিকভাবে উৎপাদনের ফলে আপনার এটা মার্কেটের যে ব্যাপক একটা জৈব সারের চাহিদা, এই জৈব সারের চাহিদা পূরণের জন্য ট্রাইকো কম্পোস্টটা খুবই প্রয়োজন এবং এর বাজার দরও ভালো, বাজার চাহিদাও ভালো। অরিজিনাল ভার্মি কম্পোস্ট আমি এখানকার মতো কোথাও দেখি। কৃষকের হাতে অরিজিনাল ভার্মি কম্পোস্টটা যাক, যার জন্য আমরা ঢাকা থেকে এখানে আসছি। নিরাপদ কৃষিপণ্য উৎপাদনে জৈব সারের ব্যবহার বাড়াতে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষকদেরকে জৈব সার উৎপাদনে এবং ব্যবহারে উৎসাহিত করছি। প্রায় 50,000 কৃষক এখন আমাদের এই কম বেশি এই সার উৎপাদন করছে এবং নিজেদের জমিতে ব্যবহার করছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য, বর্তমানে জেলায় প্রায় 50,000 খামারি নিয়মিতভাবে এই সার উৎপাদন করছেন। সময় সংবাদ, সাতক্ষীরা। বাড়ির পতিত জমি হয়ে উঠেছে আয়ের উৎস। কম খরচে বেশি লাভ হওয়ায় সুপারি চাষে ঝুঁকছেন কুষ্টিয়ার খোকসা উপজেলাবাসী। চাষের পরিধি বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। কুষ্টিয়ার খোকসা উপজেলায় 110টি গ্রামের প্রতিটি বাড়ির প্রতি জমিতে গড়ে উঠেছে ছোট বড় সুপারি বাগান। প্রতিটি গাছে ঝুলে আছে হলদে সবুজ রঙের সুপারি। কেউ সুপারি শুকানোর কাজে, কেউ আবার গাছ থেকে সংগ্রহ করতে ব্যস্ত। খরচ কম ও দীর্ঘদিন ফলন পাওয়ার লাভের আশায় সুপারি চাষে আগ্রহ বাড়ছে খোকসা উপজেলাবাসীর। যেখানে কোনো ফসল হয় না সেইখানে সুপারি বাগান করলে পরে এটা 3 থেকে 4-5 বছর পরে আজীবন যতদিন সুপারি গাছ বাঁচে ততদিন আমরা ফল পাই। এই সুপারির বর্তমানে চাহিদা খুবই বেশি, অতি সহজেই এখন বিক্রয় করতে পারতেছে, কারণ ব্যাপারীরা আমাদের বাগানে এসে এটা ক্রয় করে নেয়। অর্থনৈতিক দিক থেকে আমার উপকৃত হচ্ছে। সুপারি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে স্থানীয় কৃষি বিভাগ কাজ করছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, সুপারি চাষ করতে যে ধরনের মানে কার্যকরী জ্ঞান লাগে তারা সেটা সরজমিনের থেকে কৃষকদেরকে তারা প্রদান করছে। কৃষকরাও অর্থকরী ফসল হিসেবে এটা তারা উদ্বুদ্ধ হচ্ছে। খোকসা উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে উপজেলায় কৃষকেরা 20 হেক্টর জমিতে সুপারি চাষ করে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। ব্রাজিলে জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে ক্ষতিপূরণ সহ নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু কর্মী ও বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে চলমান কপ সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের পর্দা নামতে আর মাত্র 2 দিন বাকি। এই অবস্থায় প্রতিটি অধিবেশনেই এখন প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। গত 10 দিনের আলোচনার প্রধান লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা, জলবায়ু বান্ধব কৃষি ব্যবস্থা, স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বন্যা, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি সহায়তার উপায় খুঁজে বের করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্যাভিলিয়নও তৎপর। বিশেষ করে অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে অর্থায়ন পেতে উন্নত দেশগুলোর প্রতি চাপ সৃষ্টিতে কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় তা নিয়ে সাইড ইভেন্টে চলছে আলোচনা পর্যালোচনা। এদিকে জলবায়ু অর্থায়ন সহ এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মোটিরাও ঘোষণা এলে তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কপের এইবারের সবচেয়ে পজিটিভ জায়গা হলো যে কপ এইবার প্রেসিডেন্সি যে প্রপোজ করছে সেইটা মূলত এতদিন কপ যে নিউলিবারাল সিস্টেমের মধ্যে দিয়ে আগাচ্ছিল সেটাকে ভাঙার একটা প্রচেষ্টা এই প্রেসিডেন্সি নিয়েছে। এটা হলো এই কপের সবচেয়ে ইতিবাচক। আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ক্লাইমেটের দিক থেকে আমরা প্রচণ্ড ভালনারেবল একটা সিচুয়েশনে আছি। সো অন দ্যাট বিহাফ আমরা আমাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর $2 বিলিয়ন ইউজ করছি, যেটা আমরা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা খরচ করে থাকি, যেটার আনুমানিক বাজেট হচ্ছে $12 বিলিয়ন। সো সেক্ষেত্রে এটা প্রচণ্ডভাবেই আমরা বলতে পারি যে এটা খুবই স্বল্প একটি বাজেট যেটা আমরা স্পেন্ড করছি। ওদের সামনে এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেন বিশ্ব জলবায়ু তহবিল থেকে আমাদের বাংলাদেশের জন্য সেই ফান্ডটিকে এক্সটেন্ড করা হয়। তবে কপ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে সরিয়ে নেয় জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর সুবিধা আদায়ে কপ সম্মেলনে অংশ নিলেই চলবে না। ক্লাইমেট ফান্ডিং সহ প্রতিটি এজেন্ডায় নিয়মিত ফলো আপের পরামর্শ তাদের। নেগোসিয়েশনে বাংলাদেশ অংশ নিচ্ছে। বাংলাদেশের টার্গেট লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, সেখানে তারা চেষ্টা করছে জোরালোভাবেই অংশগ্রহণ করছে। যেহেতু ইউএস উইথড্র করেছে, ফলে একটা ফান্ডিং মেকানিজমে বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হয়েছে। ফলে কী ধরনের ফান্ড আসবে, আপনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এটা কিন্তু ডিটারমাইন্ড না। বিশ্ব জলবায়ু সম্মেলনের আর মাত্র 2 দিন বাকি থাকতে বিশ্বের স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো হিসেব করছে এই সম্মেলন থেকে কি পাবে আর কি পাবে না। সেক্ষেত্রে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কী ধরনের অর্থায়ন পাওয়া যেতে পারে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। বিপিএল নিয়ে ভালোই বিপাকে পড়েছেন ক্রিকেট বোর্ড। দ্বিতীয় দফায় টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট পিছিয়েছে গভর্নিং কাউন্সিল। নতুন তারিখ 30 নভেম্বর। সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল গোছাতে আরও সময় দেওয়া এবং টুর্নামেন্ট আয়োজনের সব কাজ সুন্দরভাবে শেষ করার জন্য ড্রাফটের সময়সীমা বাড়ানোর কথা বলছে বিসিবি।
কিন্তু বোর্ড সূত্র জানাচ্ছে ঝামেলাটা অন্য জায়গায়। ফ্রাঞ্চাইজি নিশ্চিতের দিনেই 5 কর্মদিবসের মধ্যে টিমগুলোকে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে বলছিল গভর্নিং কাউন্সিল। ব্যাংক গ্যারান্টি না দিলে কোনো ফ্রাঞ্চাইজিকে ড্রাফটে বসাতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সে সময়। কিন্তু 2 দফা সময় বাড়ালেও টাকা দিতে পারেনি ফ্রাঞ্চাইজিগুলো, তাই আবারও পেছালো ড্রাফটের তারিখ। এ যাত্রাতেও টাকা না দিলে বিপিএল আয়োজন নিয়েই বিপদে পড়ে যাবে বিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা জানা যাবে আজ। রায় ঘোষণা করবেন 7 বিচারপতির বেঞ্চ। সিদ্ধান্ত যাই হোক, এবারের নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। শেখ হাসিনার রায়ের প্রেক্ষাপটে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। অজিত দোভালকে ঢাকায় আমন্ত্রণ। এবং এলডিসি উত্তরণে প্রস্তুত নয় দেশ। জাতিসংঘ প্রতিনিধি দলকে বললেন ব্যবসায়ীরা, আগে না জানানোয় প্রশ্ন জাতিসংঘের। উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।